আমি স্বামী ছাড়া ওর আল্লাহর দুনিয়া, এই দুনিয়ায় ওর আপন বলতে কেউ নেই। এই যুগে এসেও যে আমি এরকম একটা স্বামী পেয়েছি, আমি সত্যি একজন ভাগ্যবতী নারী। আর আমি চাই সারা জীবন যতদিন বেঁচে থাকবো আমরা দুজন একসাথেই, আর বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথেই মরবো। সর্বস্ব চেষ্টা করার পরও আমি চাই মানুষটা আমার কাছে থাকে, যে আমার রক্ত বিক্রি করে হলো ওর চিকিৎসা করব। হাত জোর করে অনুরোধ করব, আপনারা আমাদের পাশে একটু দাঁড়ান। আমার নাম মোহাম্মদ শহীদ আলী। আমি ঢাকায় আসি 2017 সালে। আমাদের বিয়ে হওয়ার পরপরই আমরা ঢাকায় চলে আসি। এসে আমি গার্মেন্টসে চাকরি করি। চাকরি করার কালীনে 2021 সালে আমার মেয়ে সন্তান হয়। আমি 24 সালে রিজাইন দিই, দিয়ে রিজাইনের টাকা পেয়ে একটি বাইক কিনি। সেই বাইক নিয়ে ঢাকায় চলে আসি আমরা মোহাম্মদপুর আদাবরে। এসে ওই জায়গায় আমি রাইড শেয়ার করি। রাইড শেয়ার করে মোটামুটি সংসার খুব ভালোই চলছিল। এইভাবে চলাকালীন হঠাৎ করে ওর গায়ে জ্বর, প্রচণ্ড জ্বর আসলো। একটানা 7 থেকে 8 দিন ওর শরীরে জ্বর থাকে। জ্বর থাকাকালীন ওকে আমি কিছু ওষুধ খাওয়াই এবং ওর ব্লাড টেস্ট করি। টেস্ট করার পর জানতে পারলাম ওর গায়ে, ওর ব্লাডে এবং প্রস্রাবে ইনফেকশন আছে। তো এইভাবে যখন ডাক্তার বললো, তখন ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিল এবং আমাদের কিছু ওষুধ দিল। সেই ওষুধগুলো আমি ওকে খাওয়াই। খাওয়ানোর 2 দিনের মাথায় ওর নাভি থেকে 2 পা পুরাই অবশ হয়ে যায় এবং প্রস্রাব পায়খানার কন্ট্রোল একবারেই হারিয়ে ফেলে। ওর প্রস্রাব পায়খানার কন্ট্রোল কিন্তু এখন পর্যন্ত ঠিক হয় নাই। ওই যে হারিয়ে ফেলে প্রস্রাব পায়খানার কন্ট্রোল এবং ওর 2 পা আজ পর্যন্ত এইরকমই আছে। তখন আমি রংপুর বিভাগে নিয়ে যাই ওর চিকিৎসার জন্য। রংপুর বিভাগে 17 দিন চিকিৎসা করি। 17 দিন চিকিৎসা করার পর ওই জায়গা থেকে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা সাভার সিআরপিতে। আমরা সিআরপিতে 2 মাস ছিলাম সিআরপিতে। সিআরপি থেকে আবার ওনারা রিলিজ করে দেয় 2 মাস পর। বলে যে আপনারা বাইরে থেকে, আউটডোরে থেকে আপনি থেরাপি নেন, যেটা থেরাপির ব্যয়বহুল টাকা খরচ। এখন ধানমন্ডিতে একটা আমরা থেরাপি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি। বর্তমান সময়ে আমি অটোরিক্সা চালাই। এই সময়ে আমার স্ত্রীর থেরাপি বা ওর চিকিৎসা করার মতন আমাদের এখন কোনোভাবেই সামর্থ্য নেই। বাইকটা আমি বিক্রি করি, ওর চিকিৎসার জন্য বাইক বিক্রি করি এবং আমার জায়গা ছিল 12%, সেটাও বিক্রি করি। বিক্রি করে যখন এক পর্যায়ে ওর পিছনে আমার সবই শেষ, বাইক শেষ, জায়গা শেষ, সব কিছু শেষ করে যখন আমি নিঃস্ব, পরে আবার আমরা ঢাকায় আসি। চিকিৎসা তো করতে হবে ভাই। আমি সব কিছু নিঃস্ব করছি, বাইক শেষ করছি, জায়গা শেষ করছি, করার পর শুধু মানুষটাই বেঁচে আছে। এখন এই মানুষটাও যদি আমার জীবন থেকে চলে যায়, তাহলে তো আমার দুনিয়ায় কিছুই থাকলো না। সর্বস্ব চেষ্টা করার পরও আমি চাই মানুষটা আমার কাছে থাক। ফ্যামিলি বলতে কেউ নাই, ওর বাবা মা বা ওরকম আপন রক্তের কেউ নাই। এখন ওর ভরসা একমাত্র স্বামী। আমি স্বামী ছাড়া ওর আল্লাহর দুনিয়া, এই দুনিয়ায় ওর আপন বলতে কেউ নেই। আমি বলছি যে আমার রক্ত বিক্রি করে হলো ওর চিকিৎসা করব এবং ওকে স্বাভাবিক জীবনে আবার ফিরাবো। এখন যদি মানুষের কাছে আমার হাত পাততে হয়, তবু আমি হাত পাততে রাজি। এই গত 7 মাস থেকে প্রস্রাব, পায়খানা, গোসল সব কিছু আমার নিজেই করে দিতে হয় ওকে। সকালের আমার রুটিন, সকালে ঘুম থেকে উঠে ওকে প্রস্রাব, পায়খানা এগুলো আমাকে নিজে পরিষ্কার করতে হবে। করার পরে ওকে খাওয়ানো, দাওয়ানো, পরানো। তারপরে আমি 2টা বাজে গাড়ি থেকে বের হই, গাড়ি নিয়ে বের হই। ঢাকা শহরের একটা 3 সেট রুম ভাড়া 3000 টাকা। এখন আমি কয় টাকা ইনকাম করব, কত টাকা খাবো এবং কত টাকা ওর চিকিৎসার পিছনে ব্যয় করব। আমি গত 7 মাস থেকে অসুস্থ। আমার সকালের যত কাজ বাজ আছে, আমার প্রয়োজনীয় যা আছে সব আমার স্বামী নিজে হাতে করে। তারপরেও ওই মানুষটা একবারও বিরক্ত মনে হয় না যে আমি এগুলো কিসের জন্য করব। আমি একটা পুরুষ মানুষ হয়ে আমি তোমার এত যত্ন, এত সেবা, আমি এগুলো কিভাবে করব। আমার এত বিরক্ত লাগতেছে, আমি পারবো না। আমি গত 7 মাসে আমি আমার স্বামীর মুখে একবার ওই কথাটা শুনি নাই, বা তার চোখে আমি কখনোই বিরক্ত এগুলো দেখিনি। স্বার্থ থাকলে আপনার পিছনে সবাই থাকবে, আর যখন স্বার্থ ফুরায় যাবে তখন আপনার পিছনে কেউ থাকবে না। আমি মনে করি এটা। কিন্তু এই যুগে এসেও যে আমি এরকম একটা স্বামী পেয়েছি, আমি সত্যি একজন ভাগ্যবতী নারী। হ্যাঁ, সরকারের কাছে অবশ্যই দাবি আছে এই ভিডিওটা এবং এই আমাদের যে এত কষ্টের একটা জীবন, এটা তো অনেকেই নিউজ করেছে বা অনেকের কাছেই ছড়িয়ে পড়েছে। হয়তো কোনো মহান ব্যক্তি বা কোনো সরকারের প্রতিনিধিগণ যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমি তাদের কাছে করহাত জোর করে অনুরোধ করব, আপনারা আমাদের পাশে একটু দাঁড়ান।